বন্ধুরা, আজ কোয়ান্টাম মেকানিক্সের 7th লেকচার। এটাকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক স্পেকট্রোস্কোপির 3rd লেকচার হিসেবেও কনসিডার করতে পারি। এই লেকচারে মূলত আমরা সমারফিল্ড থিওরি ফর হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক সিস্টেম সেখানে যাওয়ার জাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমরা লাস্ট ডে যে বোর থিওরি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কনক্লুশন আমরা এইটুকু বলেছিলাম যে বোর থিওরি অনেক লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের কয়েকটি সমারফিল্ড থিওরি দিয়ে মডিফাইড হয়ে যাবে। আমরা জাস্ট এটুকু বোঝার চেষ্টা করব যে বোর থিওরি যেখানে সার্কুলার অরবিটের কথা বলা হয়েছে, কিন্তু কেপলারস অরবিট বা প্ল্যানেটারি অরবিট বা সেন্ট্রাল ফোর্স প্রবলেমে যখন এনার্জি লেস দ্যান 0 হয় তখন অরবিটগুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হয়। তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেমটিকে আরেকটু ডিটেলে আলোচনা করে আমরা যা বোঝার চেষ্টা করবো সেন্ট্রাল ফোর্স প্রবলেমে বিভিন্ন এনার্জির জন্য বিভিন্ন টাইপস অফ ট্র্যাজেক্টরি অর বিভিন্ন রকমের অরবিট কেমন করে পাওয়া যাচ্ছে। সেকেন্ডলি আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে 1915 এবং 1916 সালে যতক্ষণ উইলসন এবং সমারফিল্ড তারা ইন্ডিপেন্ডেন্টলি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল দিয়েছিলেন এবং উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকেই কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য সমারফিল্ড তৈরি করা হয়। আজকে আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগাবো না, এটা আমরা নেক্সট লেকচারে বলবো। আমরা তার ঠিক আগে কিছু ক্লোজ এবং পিরিয়ডিক অরবিট যেমন পার্টিকেলের বক্স প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, এদের জন্য উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে তার এফিসিয়েন্সিটাকে বুঝে নেব। প্রথমে আমরা যেটা বুঝে নিতে চাইছি যে বোর থিওরি থেকে আমরা অ্যাকচুয়ালি কি জেনেছি। আমরা বুঝেছি যে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো সার্কুলার অরবিটে ঘুরছে এবং সেই অরবিটগুলো স্টেশনারি, অর্থাৎ এই অরবিটে ঘোরার সময় ইলেকট্রন কোনো এনার্জি নেবেও না, কোনো এনার্জি ছাড়বেও না। আর এনার্জির কোয়ান্টাইজেশন বোঝার জন্য আমাকে বুঝে নিতে হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল, সেখানে h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আর n কতগুলো ইন্টিগ্রাল ভ্যালু পেতে পারে 1 2 3 ডট 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 ডট। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা n/2π এবং তার সঙ্গে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স z²/r² যে সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r এর সঙ্গে সমান, সেই দুটো ইকুয়েশন থেকে আমরা এনার্জি এক্সপ্রেশন পেয়েছি। ফাইনালি আমরা নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইট ধরে নিয়ে যখন ফাইনাইট মাস কারেকশনটাকে করবো তখন এনার্জি এক্সপ্রেশন যেটা বেরোবে সেটা হচ্ছে -μz²e⁴/8ε0² আমার নিউমেরিক্যাল ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জাস্ট দেখিয়েছিলাম যে এই এনার্জি এক্সপ্রেশনটিকে এইরকমভাবে লেখা যায় যে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম, তার সঙ্গে একটা জাস্ট RCH আমি জাস্ট গুণ করে দিয়েছি। আরটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট এবং রিডবার্গ কনস্ট্যান্টটা অ্যাটম টু অ্যাটম নির্ভর করবে কারণ নিউটা জাস্ট পাল্টাচ্ছে বলে। আর আয়নাইজেশন পোটেনশিয়াল ফর হাইড্রোজেন অ্যাটম হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এছাড়া আমরা রেডিয়াসের এক্সপ্রেশন পেয়েছিলাম যেটা n²/z ইন্টু বোর্ড রেডিয়াস, যেখানে বোর্ড রেডিয়াসটা 0.529 অ্যাংস্ট্রম এবং ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন পাওয়া হয়েছিল যেটা z/n ইন্টু e²/2ε0h। এই e²/2ε0h সেটাকে আমরা দেখেছিলাম যে লাইটের স্পিডের 137 সেখান থেকে আমরা ভেলোসিটির এক্সপ্রেশনও পেয়েছি। তো এখান থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল ক্যালকুলেশন বা আরো অনেক কিছু করা যেতে পারে। এবার কথা হচ্ছে যে অ্যাকর্ডিং টু বোর থিওরি এনার্জি তো একটাই কোয়ান্টাম নাম্বার যেটা সকাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, তার উপর ডিপেন্ড করছে। তা যদি সত্যি হয় তাহলে n=3 থেকে n=2 এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি একদম ফিক্সড হবে, যেটাই বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমের যে লাইন স্পেক্ট্রাম বামার সিরিজ তার H-alpha লাইন। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে সকাল H-alpha লাইন 3টে ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন, যেটাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার। তাহলে বোর থিওরি কোনো রকম ভাবেই কিন্তু এই ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারছে না। সেখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা বুঝলাম যে লাইক হাইড্রোজেন অ্যাটম লাইক কেপলারস অরবিট অর প্ল্যানেটারি অরবিট এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, কিন্তু কেপলার অরবিট বা প্ল্যানেটারি অরবিটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অরবিটস আর ইন জেনারেল ইলিপ্টিক্যাল, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরছে সূর্য আছে একটা ইলিপসের ফোকাসে। সিমিলারলি অন্যান্য গ্রহগুলোর ক্ষেত্রেও তাই, যে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক্যাল
অরবিট সে ফলো করছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটাকে যে বলা হচ্ছে যে সার্কুলার অরবিটে ঘুরবে, এটা সবসময় সত্যি হওয়ার কথা না, যে অরবিটগুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হওয়ার কথা। তাহলে এই যে দুটো ইম্পর্টেন্ট জায়গা, যে কিভাবে আমি ফাইন স্ট্রাকচার এক্সপেরিয়েন্স করব আর অরবিটগুলো যে ইন জেনারেল ইলিপ্টিক্যাল হবে, সেই দুটো জায়গাকে আমরা জাস্ট বুঝে নেব থ্রু সমারফিল্ড থিওরি। তাহলে সমারফিল্ড থিওরিতে যাওয়ার আগে আমাদের জাস্ট প্রথমেই বুঝে নিতে হবে যে জাস্ট একটা ক্লাসিক্যাল মেকানিক্স করে বা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের অ্যানালিসিস করে যে অরবিটসগুলো কিরকম করে ইন জেনারেল ইলিপ্টিক্যাল হয়, অর্থাৎ ডিপেন্ডিং অন এনার্জি ডিফারেন্ট টাইপস অফ ট্র্যাজেক্টরি অর ডিফারেন্ট টাইপস অফ অরবিট আমরা কিরকম করে পেতে পারি। আমরা লাস্ট লেকচারে সেন্ট্রাল ফোর্স প্রবলেম ইনিশিয়েট করেছিলাম। আমরা বলেছিলাম যে if a particle moves under a force which is directed to a fixed point and its magnitude is a function of vector distance of the particle from the fixed point, then the system is said to be a central force problem. এক্সাম্পল হিসেবে আমরা কেবলারস অরবিট বা প্ল্যানেটারি অরবিটের কথা বলেছিলাম, অ্যাটমিক অরবিট ফর ওয়ান ইলেকট্রন সিস্টেমের কথা বলেছিলাম। আর অ্যাকচুয়ালি সেন্ট্রাল ফোর্স প্রবলেমে যেটা মূল ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট অফ মোশন, এবং এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন এটাকে ধরে নিয়েই কিন্তু বোর প্রথম ভেবেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে পর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক সিস্টেম, অ্যাঙ্গুলার মোমেন্টামটা অবশ্যই কনস্ট্যান্ট হবে। এবারে সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেন h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, সেটার তো একটা লং হিস্ট্রি আছে, সেটা আমরা আগের আলোচনায় করেছি। আচ্ছা, এবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল যদি আর ক্রস পি হয়, তাহলে আমরা যে আরেকবার বুঝে নিতে চাইছি যে সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট মোশন থাকছে। সেটা বোঝার জন্য আমরা শুরু করলাম যে dl/dt ইকুয়াল টু ddt আর ক্রস পি, সেটাকে আমি লিখতে পারি আর ক্রস dpdt প্লাস drdt ক্রস পি। এবার dpdt হলো ফোর্স, অর্থাৎ আর ক্রস এফ হলো, আর মোমেন্টাম পি কে লিখতে পারি m ইন্টু drdt। এবারে এম স্কেলার কোয়ান্টিটি, এখানে drdt ক্রস drdt, অর্থাৎ দুটো সেম ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট, সেটা অ্যাকচুয়ালি জিরো, তাহলে পড়ে রইল আর ক্রস এফ। আর ক্রস এফ অ্যাকচুয়ালি হচ্ছে টর্ক, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে টর্কটা জিরো হবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে আর এবং এফ তারা একই লাইন বরাবর কাজ করছে। আমি নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রনের দিকে রেডিয়াল ভেক্টরটাকে লিখি এবং তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাক্টিভ ফোর্স হচ্ছে অ্যালং আর, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি লিখতে পারি 180 ডিগ্রি, তখন dl/dt অ্যাকচুয়ালি হয়ে গেল জিরো, অর্থাৎ এল ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। এছাড়া আমি আরো যে ইম্পর্টেন্ট জিনিসটাকে বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে যখন কোন একটা ফিক্স পয়েন্টকে কেন্দ্র করে একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম আমি আলোচনা করছি, অর্থাৎ একটা পার্টিকেল জাস্ট মুভ করছে, তখন তার যে লিনিয়ার পোটেনশিয়াল, লিনিয়ার মোমেন্টাম, সেটা অ্যাকচুয়ালি ট্যানজেন্সিয়ালি কাজ করছে এই বরাবর অ্যালং পি। তার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে অ্যালং আর অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্ট, এবং রেডিয়াল কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে যাকে বলছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। রেডিয়াল কম্পোনেন্ট অফ মোমেন্টাম সেটাকে জাস্ট লিখতে পারি পি আর, যেটা এম আর ডট অর্থাৎ এম drdt, আর ক্রস রেডিয়াল কম্পোনেন্ট হলো পি থিটা, যেটা অ্যাকচুয়ালি এম আর থিটা ডট অর্থাৎ এম আর ডি থিটা ডিটি। এবং যেহেতু এই মোমেন্টামটাকে রিজলভ করে আমি রেডিয়াল এবং ক্রস রেডিয়াল কম্পোনেন্ট পেয়েছি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, পরিষ্কার পি স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার। আর এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটিকে আরেকটু ভালো করে বুঝে নিই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ক্রস পি, পি কে যদি আমি পি আর প্লাস পি থিটা ফর্মে লিখি, তাহলে এখান থেকে দাঁড়ালো আর ক্রস পি আর প্লাস আর ক্রস পি থিটা। আর এবং পি আর একই লাইন বরাবর কাট করছে বলে ক্রস প্রোডাক্ট জিরো হয়ে গেল, তাহলে পড়ে রইল আর ক্রস পি থিটা। আচ্ছা, আর এবং পি থিটা অর্থাৎ আর এবং পি থিটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই এটাকে আমি লিখতে পারি আর পি থিটা ইন্টু সাইন π/2 ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই বরাবর ইউনিট ভেক্টর। আচ্ছা, ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমি স্মল এল দিয়ে এক্সপ্রেস করছি, তাহলে যেটা দাঁড়াবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর সেটা তার ম্যাগনিটিউড স্মল এল ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এল, ডান দিক থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে আর পি থিটা সাইন π/2 ইন্টু এন ক্যাপ, সাইন π/2 ইকুয়াল টু 1, তার মানে এল ইকুয়াল টু আর পি থিটা, অর্থাৎ পি থিটা ইকুয়াল টু L/R। আর এবার আমি কাইনেটিক এনার্জি পার্টটাকে লিখতে পারি টি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টয়েস এম।
পি স্কোয়ারটা অলরেডি আমি বলেছিলাম সেটা পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার, সেটা এখানে বসিয়ে দিলাম, তাই যেটা দাঁড়ালো পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম। আচ্ছা, পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম, এই পি থিটা যেহেতু এল বাই আর হয়ে গেল, তাহলে এখান থেকে পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম হয়ে গেল এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার। পরিষ্কার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, এই পার্টটি কিন্তু কাইনেটিক এনার্জি থেকেই আসছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টটা সেটা পজিশনের ফাংশন অর্থাৎ আর এর ফাংশন হয়ে যাচ্ছে, সেই জন্য এটা বিহেভস হচ্ছে পোটেনশিয়াল, এটাকে বলা হবে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। তো দেয়ারফর টোটাল এনার্জি আমি লিখতে পারছি, এক হচ্ছে এই কাইনেটিক এনার্জি কম্পোনেন্ট যেটা পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ারটা এখন পোটেনশিয়ালের মতো বিহেভ করেছে, আর একটা কুলম্বিক পোটেনশিয়ালটা অলরেডি ছিল যেটা মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, তার মানে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0, আর এই পুরো পার্টটাই আর এর ফাংশন অ্যান্ড ইট বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল, মানে এই পুরোটাকে আমি বলছি এফেক্টিভ পোটেনশিয়াল। আর এবারে এফেক্টিভ পোটেনশিয়াল যদি এরকম হয় তাহলে এটার উপরে বেশ করে আমি ছবি আঁকতে পারি। আচ্ছা, পরিষ্কার যে এখানে দুটো পার্ট আছে, একটা 1 বাই আর স্কোয়ারের মতো, একটা মাইনাস 1 বাই আর এর মতো। আচ্ছা, মাইনাস 1 বাই আর এই পার্টটি অবভিয়াসলি সবসময় নেগেটিভ হবে, আর 1 বাই আর স্কোয়ার পার্টটা সবসময় পজিটিভ হবে। এবারে রেজাল্টেন্টটা কি হবে সেটা একটু বোঝার দরকার আছে। তাহলে আমি যদি শুধুমাত্র মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 পার্টটিকে প্লট করতাম, মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এই পার্টটিকে প্লট করতাম, তাহলে ছবিটা এরকম দেখতে হতো। আর যদি এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার পার্টটাকে শুধুমাত্র প্লট করতাম, সেটা এরকম দেখতে হতো। পরিষ্কার এইটা যখন আর টেন্স টু ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটির দিকে চলে, আর যখন টেন্স টু 0 তখন এটা মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, আর যখন টেন্স টু 0 এই পার্টটি প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এবং এই দুটো কম্পাউন্ড থেকে যেটা পরিষ্কার যে যখন আরটা ছোট তখন একটি 1 বাই আর স্কোয়ার পার্ট ডমিনেট করে, আর আর যখন বড় তখন 1 বাই আর পার্ট ডমিনেট করে। তারপর রেজাল্টেন্ট ছবিটা হবে আর যখন বড় সেটা মাইনাস 1 বাই আর এর মতো, আর আর যখন ছোট সেটা 1 বাই আর স্কোয়ারের মতো, ওই জন্য আমরা রেজাল্টেন্ট ছবিটা পাচ্ছি এই ধরনের। আচ্ছা, এই যে রেজাল্টেন্ট ছবি, এই রেজাল্টেন্ট ছবি থেকে আমরা কি কি বুঝতে পারি একটু ভালো করে আলোচনা করা যাক। আমরা বিভিন্ন এনার্জিগুলোকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা বুঝে নিতে চাইছি যদি এনার্জিটা পজিটিভ হয়, এটা হচ্ছে এনার্জি 0, এখন এনার্জি পজিটিভ। আচ্ছা, এনার্জি পজিটিভ হলে তাহলে এই এরকম একটা জায়গায়, অর্থাৎ এই যে পয়েন্ট পি পয়েন্টের ডান দিকে আমি যদি দেখি, তাহলে পরিষ্কার পোটেনশিয়াল এনার্জি এটা, টোটাল এনার্জি এটা, তাহলে টোটাল এনার্জি ইজ গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি যেহেতু টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি অবশ্যই পজিটিভ হয়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি পজিটিভ হলে সেটা হাফ এম ভি স্কোয়ার ফর্মে লিখলে তাহলে ভেলোসিটিটা রিয়েল হচ্ছে, অর্থাৎ এই জায়গায় পার্টিকেলটা থাকতে কোনো আপত্তি নেই। এক্স্যাক্টলি পি পয়েন্টে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পি পয়েন্টের ডান দিকে টোটাল এনার্জি ইজ গ্রেটার দ্যান দ্য পোটেনশিয়াল এনার্জি, কিন্তু পি পয়েন্টের জাস্ট বাঁ দিকে টোটাল এনার্জি ইজ লেস দ্যান পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ পি পয়েন্টের বাঁ দিকে যদি আমি চলে আসি, অর্থাৎ যদি দাবি করি যে পার্টিকেলটা এই পি পয়েন্টের বাঁ দিকে থাকছে, তাহলে যেহেতু টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির তুলনায় কম হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাবে। কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাওয়া মানে ভেলোসিটি ইমাজিনারি হয়ে যাওয়া, যেটা অ্যাবসার্ড। তার মানে যেটা দাঁড়ালো যে পার্টিকেলটা এদিকে সে ঘুরে বেড়াতে পারে, আপ টু পি পয়েন্ট পর্যন্ত আসতে পারে, পি পয়েন্টের বাঁ দিকে সে কোনো রকমভাবে আসতে পারে না, অর্থাৎ পার্টিকেলটা একটা দিকে বাউন্ড হয়ে গেল। তাহলে যদি এমন সিচুয়েশন হয় যে কোনো একটা পার্টিকেল একটা দিকে সে থাকতে পারে আর আনবাউন্ড, আর অন্যদিকে পার্টিকেলটা বাউন্ড, তাহলে সেই ধরনের ট্র্যাজেক্টরি সেটা অ্যাকচুয়ালি হয়ে যায় হাইপারবোলা। আলফা স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের হাইপারবোলিক ছবি দেখতে পাবো। এই পার্টিকুলার কেস আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি আমার ফিক্সড পয়েন্টটা থাকে, তাহলে আমি এই সকল একটা পি রেডিয়াসের একটা যা সার্কেল আমি কনসিডার করেছি, তার মধ্যে পার্টিকেলটা কোনো রকমভাবেই আসতে পারছে না। ঠিক যেমন হয় যে এই মাঝে যদি নিউক্লিয়াস থাকে, যখন ইলেকট্রন যখন আলফা স্ক্যাটারিং হয়, আলফা পার্টিকেল মুভ করানো হয়, তখন কিন্তু সে এই জাস্ট নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে জাস্ট প্যারাবোলিক পাথের কাছে চলে যাচ্ছে আর কি। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমি এনার্জিটাকে জাস্ট সিম্পলি
লেস দ্যান জিরো করে দিলাম, অর্থাৎ এনার্জিটা জাস্ট ই লেস দ্যান জিরো, এরকম একটা জায়গা। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্ট যেটাকে আমি আর মিনিমাম দিয়ে এক্সপ্রেস করছি, আর এই পার্টিকুলার পয়েন্ট আর ম্যাক্সিমাম দিয়ে এক্সপ্রেস করছি, এই দুটো পয়েন্টের মাঝে পরিষ্কার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির তুলনায় বেশি, অর্থাৎ এই পার্টিকুলার অর্থাৎ আর মিনিমাম আর ম্যাক্সিমামের মাঝের জায়গাতে কাইনেটিক এনার্জি যেটা টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি সেটা পজিটিভ হবে, ভেলোসিটি রিয়েল হবে, অর্থাৎ এই জায়গা পার্টিকেলটা থাকতে কোনো আপত্তি নেই। যখনই এই আর মিনিমামের বাঁ দিকে চলে যাবে বা আর ম্যাক্সিমামের ডান দিকে চলে যাচ্ছে, পরিষ্কার দেখতে পাওয়া যায় যে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির থেকে বেশি, পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির থেকে বেশি, অর্থাৎ কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ ভেলোসিটি ইমাজিনারি হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার রিজিয়নে পার্টিকেলটা দুদিকেই বাউন্ড, অর্থাৎ পার্টিকেলটা কোনো রকমভাবে আর মিনিমামের থেকে ছোট ডিস্টেন্সে আসতে পারবে না বা আর ম্যাক্সিমাম থেকে বেশি ডিস্টেন্সে আসতে পারবে না। পার্টিকেল যদি দুদিকেই বাউন্ড হয়ে যায় সেটাই আলটিমেটলি কিন্তু ইলিপ্টিক্যাল অরবিট দেয়। একটা স্পেশাল কেসে যখন ই ইকুয়াল টু ই প্রাইম, তখন পরিষ্কার আর মিনিমাম আর ম্যাক্সিমাম এক্স্যাক্টলি সমান হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেবে সার্কুলার অরবিট। আর ই ইকুয়াল টু জিরো সেটা হচ্ছে ঠিক মাঝামাঝি সিচুয়েশনটা, অর্থাৎ ই ইকুয়াল টু জিরো যখন আমি কনসিডার করছি সেটা দেখতে পাচ্ছি যে পার্টিকেলটা সেই আগের মতোই, অর্থাৎ ই গ্রেটার দেন জিরোর মতোই একদিকে বাউন্ড অন্যদিকে আনবাউন্ড। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা একটা স্পেশাল কেস, কারণ এনার্জিটা যদি জাস্ট এখান থেকে ইনফাইনাইটেসিমাল কমও হয়ে যায় তাহলে কিন্তু এখানে দুদিকে বাউন্ড হয়ে যাবে, ইলিপ্টিক্যাল অরবিট দিয়ে দেবে। তাহলে এটা হলো হাইপারবোলা, এটা ইলিপস, তার ঠিক মাঝামাঝি জায়গাটা হলো প্যারাবোলা। অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে ডিপেন্ডিং অন এনার্জি বিভিন্ন টাইপস অফ ট্র্যাজেক্টরি পাওয়া যাচ্ছে। এনার্জি গ্রেটার দেন জিরো হলে সেটা অ্যাকচুয়ালি হাইপারবোলা, যেটা আলফা স্ক্যাটারিং এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ই ইকুয়াল টু জিরো হলে সেটা হচ্ছে প্যারাবোলিক ট্র্যাজেক্টরি, যেটা অ্যাকচুয়ালি কমেট বা ধূমকেতুর মোশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর যখন এনার্জিটা লেস দেন জিরো হচ্ছে তখন ইলেকট্রিক্যাল অরবিট, যেটা প্ল্যানেটারি বা অ্যাটমিক অরবিটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। একটা স্পেশাল কেসে যখন এনার্জি ইকুয়াল ডি প্রাইম হয়ে যাচ্ছে তখন সার্কুলার অরবিট পাচ্ছি। আচ্ছা, এই ছবিটাকে আমরা আমাদের চেনা ছবির সঙ্গে জাস্ট কম্পেয়ার করে দেখছি যে আমি যদি ডিস্টেন্সটা এখান থেকে ক্যালকুলেট করছি, অর্থাৎ অ্যাজিভ যেন নিউক্লিয়াসটা এখানে আছে, নিউক্লিয়াসটা এখানে রেখে আমি দুটো জাস্ট আর মিনিমাম রেডিয়াসের একটা সার্কেল কনসিডার করলাম, আর ম্যাক্সিমাম রেডিয়াসের একটা সার্কেল কনসিডার করলাম। এটা অবশ্যই আর মিনিমাম এবং আর ম্যাক্সিমামের ভ্যালুটা সেটা এনার্জির উপর নির্ভর করবে। যদি এনার্জি কম হয়ে যায় তাহলে আর মিনিমাম আর ম্যাক্সিমাম কাছাকাছি আসবে, যখন এনার্জিটা একটু বাড়বে কিন্তু নেগেটিভ তখন পরিষ্কার আর মিনিমাম আরও ছোটো হয়ে যাবে, আর ম্যাক্সিমাম আরও বড় হয়ে যাবে। তাহলে এবারে কোনো একটা পার্টিকেল, সে এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা যখন এই 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 সেন্টারের অ্যাবাউটে ঘোরার চেষ্টা করবে সে কোনো রকমভাবে আর মিনিমামের থেকে কম ডিস্টেন্সটা আসতে পারবে না, আবার আর ম্যাক্সিমাম থেকে বেশি ডিস্টেন্সে আসতে পারবে না, অর্থাৎ পার্টিকেলটা দুদিকে বাউন্ড হয়ে গেল। অর্থাৎ এই জায়গার মধ্যে সে থাকতে পারবে কিন্তু এর ভেতরে ঢুকতে পারছে না, এর বাইরে ঢুকতে পারছে না, এবং এটা অটোমেটিক্যালি ইলেকট্রিক্যাল অরবিট দেবে। এবারে কোনো একটা স্পেশাল কেসে যখন এনার্জিটা ই প্রাইম হয়ে গেল তখন আর মিনিমাম আর ম্যাক্সিমাম সমান হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি আমি যেটা পাবো সেটা হচ্ছে সার্কুলার অরবিট। আর প্যারাবোলিক অরবিটের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে পার্টিকেলটা হচ্ছে ওই একটা আরটার ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই কিন্তু মিনিমামের লিমিটেশন আছে, অর্থাৎ যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে যে এই যখন এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে তখন মিনিমাম ডিস্টেন্স যেটা থাকতে পারে সেন্টারের সঙ্গে সেটা হচ্ছে এইটা, কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্সের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, যেটা আমরা প্যারাবোলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এই আলোচনা থেকে আমরা জাস্ট এইটুকু বুঝে নিতে পারলাম যে যে এনার্জি যদি নেগেটিভ হয়, অ্যাকচুয়ালি ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে এনার্জি সত্যিই নেগেটিভ হয়, কারণ আমরা অলরেডি বোর থিওরির ক্ষেত্রেও দেখেছিলাম যে নিউক্লিয়াস যেহেতু পজিটিভলি চার্জ, ইলেকট্রন যদি নেগেটিভলি চার্জ, তাদের মধ্যে পারস্পরিক অ্যাট্রাকশন আছে এবং অ্যাট্রাকশন পার্টটা সবসময় কাইনেটিক এনার্জি পার্টটাকে ডমিনেট করছিল, ডমিনেট করলে এনার্জিটা নেগেটিভ হচ্ছে, এবং এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে আমি দেখতে পাচ্ছি অরবিটসগুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল। আমরা অলরেডি দেখেছি যে এনার্জিটা হলো পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার মাইনাস জেড ই প্রাইম স্কোয়ার বাই আর, অর্থাৎ অ্যাকচুয়ালি ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর ছিল, আমি ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো এটা বারবার লিখতে হবে বলে ওটাকে ই প্রাইম স্কোয়ার হিসেবে লিখছি। পরিষ্কার এখান থেকে পি আর এর এক্সপ্রেশন পেয়ে গেলাম এরকম। আচ্ছা, পি আর হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা এম ডিআর ডিটি,
সেটাকে আমি লিখতে পারি এম ডিআর ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। এবার আমি আর স্কোয়ার দিয়ে ভাগ করলাম, আর স্কোয়ার দিয়ে গুণ করে ফেললাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এটা 1/r² ইন্টু ডিআর ডিটি, সরি, এই এম আর স্কোয়ার ডি থিটা ডিটি এই পার্টটা কি একটু বুঝে নিই। আমরা অলরেডি দেখেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম সেটা স্মল এল, যেটা আর ইন্টু পি থিটা। পি থিটা হলো হচ্ছে এম আর থিটা ডট, অর্থাৎ এম আর ডি থিটা ডিটি, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে এম আর স্কোয়ার ডি থিটা ডিটি। তাহলে এম আর স্কোয়ার ডি থিটা ডিটি যদি আমি এল ভাবি, এল পরিষ্কার দেখতে পেলাম, তাহলে যেটা দাঁড়ালো পি আরটা হচ্ছে এল বাই আর স্কোয়ার ইন্টু ডিআর বাই ডি থিটা। আচ্ছা, এবারে আমি এখান থেকে পি আর পেয়েছি রুট ওভার অফ টোয়াইস এম ই মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস 2mz ই প্রাইম স্কোয়ার বাই আর। এখান থেকে পি থিটা পেয়ে গেলাম, পি আর পেয়ে গেলাম 1/r² ডিআর ডি থিটা। তার মানে এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি একই ইকুয়েশন, সেগুলোকে একসাথে আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে যেটা দাঁড়াচ্ছে যে 1/r² ইন্টু ডিআর ডি থিটা ইকুয়াল টু রুট ওভার অফ টোয়াইস এম ই মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস টোয়াইস mz ই প্রাইম স্কোয়ার বাই আর। এবার এল এই পার্টটা এখানে আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এই পুরো পার্টটাকে, যেহেতু এই 1/r² কম্পোনেন্টটা আছে, এটাকে আমি স্কোয়ার হিসেবে লিখছি। তাহলে এটাকে স্কোয়ার হিসেবে লিখতে গেলে তাহলে যে টার্মগুলোর ঘাটতি পড়ছে সেই টার্মগুলো আমি এর মধ্যে জুড়ে দেবো। তাহলে জুড়ে দিয়ে যেটা দাঁড়াবে সেটা 1/r² ডিআর বাই থিটা ইকুয়াল টু রুট ওভার অফ টোয়াইস এম ই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার ই প্রাইম টু দি পাওয়ার 4/l⁴ মাইনাস 1/r মাইনাস mz ই প্রাইম স্কোয়ার বাই এল স্কোয়ার তার স্কোয়ার। এবারে এই জিনিসটাকে একটু ভালো ফর্মে দেখতে হওয়ার জন্য আমি জাস্ট এই পুরো পার্টটাকে বললাম এ স্কোয়ার, আর এই পুরো পার্টটাকে আমি বললাম হচ্ছে ইউ স্কোয়ার। অর্থাৎ এ হচ্ছে রুট ওভার অফ টোয়াইস এম ই বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার জেড স্কোয়ার ই প্রাইম টু দি পাওয়ার 4/l⁴, আর ইউ হলো 1/r মাইনাস mz ই প্রাইম স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা যেটা দেখতে হয়ে যাচ্ছে মাইনাস ডিইউ বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি থিটা। এবার এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আমি ইউ ইকুয়াল টু এ কস ফাই ধরে নিলাম, এবং ধরে নিলাম ইনিশিয়াল কন্ডিশন একটা লাগবে। ইনিশিয়াল কন্ডিশনে হচ্ছে আমি থিটাটাকে জাস্ট 0 ধরে নিচ্ছি। তাহলে এই প্রবলেমটিকে সলভ করলে এখান থেকে জাস্ট পরিষ্কার পাওয়া যাচ্ছে ফাই ইকুয়াল টু থিটা। তাহলে যেটা দাঁড়ালো, তাহলে ইউ ইকুয়াল টু যেটা আমি ধরেছিলাম এ কস পাই, সেটা হয়ে গেলে এ কস থিটা। এবার ইউর এক্সপ্রেশন বসিয়ে দিলাম, এর এক্সপ্রেশন বসিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট 1/r ফর্মে রেখে পুরো ব্যাপারটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তা যেটা দাঁড়াচ্ছে যে এটা 1/r ইকুয়াল টু mz ই প্রাইম স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 2e l স্কোয়ার বাই mz স্কোয়ার ই প্রাইম টু দি পাওয়ার 4 ইন্টু কস থিটা। এবার এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে জাস্ট আমি সিম্পলি লিখছি এইরকমভাবে 1/r ইকুয়াল টু 1 প্লাস এপসাইলন কস থিটা বাই a ইন্টু 1 মাইনাস এপসাইলন স্কোয়ার। মানে পরিষ্কার যেটা সেটা হচ্ছে এই যে পার্টটা রুট ওভার অফ 1 প্লাস 2e l স্কোয়ার বাই mz স্কোয়ার ই প্রাইম টু দি পাওয়ার 4, এই পুরো পার্টটাকে জাস্ট আমি এর সঙ্গে এক্সেন্ট্রিসিটি এপসাইলনের সাথে সমান করছি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জেনারেল কনিক সেকশনের ইকুয়েশন। এই কনিক সেকশনের ইকুয়েশনে এপসাইলনের ভ্যালু কি তার উপরে নির্ভর করে কিন্তু আমি ডিফারেন্ট টাইপস অফ কনিক সেকশন পাই, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস ইত্যাদি পেতে পারি আর কি। তাহলে এই যে জেনারেল কনিক সেকশন এক্সপ্রেশনে এই যে এক্সেন্ট্রিসিটি, সেইটা তো অ্যাকচুয়ালি এনার্জির উপর ডিপেন্ড করছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যদি এনার্জি 0 হয় তাহলে এক্সেন্ট্রিসিটি ইকুয়াল টু 1 হয়ে গেল, তখন সেটা দেবে হচ্ছে প্যারাবোলা। যদি এনার্জি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্সেন্ট্রিসিটি গ্রেটার দেন 1 হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি দেবে হাইপারবোলা। আর এনার্জি যদি লেস দেন 0 হয় তাহলে এক্সেন্ট্রিসিটি লেস দেন 1 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাকে ইলিপস দিচ্ছে। অর্থাৎ আমরা আগে গ্রাফিক্যালি যে কনক্লুশনটা এসে পৌঁছেছিলাম, আমরা এই অ্যানালিটিক্যালি অর্থাৎ এক্সাক্ট এক্সপ্রেশন করেও কিন্তু এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটা পৌঁছালাম। কিন্তু এটা করা দরকার ছিল, কারণ এনার্জির সঙ্গে এক্সেন্ট্রিসিটির অ্যাকচুয়ালি কি সম্পর্কটা সেটা বোঝার দরকার। কারণ এটাই আমাদের অ্যাকচুয়ালি সমারফিল্ড থিওরি যখন আমরা করব, তখন যে বিভিন্ন এক্সেন্ট্রিসিটির যে ইলিপ্টিক্যাল অরবিট পাওয়া যায়, অর্থাৎ পরবর্তীকালে দেখা যাবে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l, তাদের সঙ্গে অ্যাকচুয়ালি এক্সেন্ট্রিসিটির সম্পর্ক থাকবে, এবং সেই এক্সেন্ট্রিসিটি সম্পর্কটা সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিসের লেন্থ a বা b তার থ্রু দিয়ে আসবে। সেটা যখন আমরা পরবর্তীকালে আলোচনা করবো নেক্সট লেকচারে, তখন এটা পরিষ্কার হবে। দিস ইজ অ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, যেখানে এনার্জি এবং এক্সেন্ট্রিসিটি অফ দ্য কনিক সেকশন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা জাস্ট বলা আছে।
তাহলে আমরা যেটা বুঝে নিলাম সেটা হলো যে অরবিটস আর ইন জেনারেল ইলেকট্রিক্যাল। হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে যেহেতু এনার্জি নেগেটিভ, সেই জন্য আমরা ইউজুয়ালি ইলিপ্টিক্যাল অরবিট পাবো। একটা স্পেশাল কেসে ইলিপ্টিক্যাল অরবিটটা সার্কুলার হয়ে যেতে পারে। আর এবারে কথা হচ্ছে যে বোর থিওরি করার সময় বোর একটা অ্যাডহক অ্যাজাম্পশন ধরে নিয়েছিলেন, যেটা অ্যাকচুয়ালি অ্যাডহক ছিল না, তার মধ্যে বেসিস ছিল বা লজিক ছিল, যেটা আমরা আলোচনা করেছি, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল, যেটাকে আমি বোরস কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল বলছি। আচ্ছা, এবারে এই যে বোর কোয়ান্টাইজেশন প্রিন্সিপালটা, সেটাকে আমরা জাস্ট একটু অন্য রকমভাবে লেখার চেষ্টা করি। যে যদি আমি এই 2πটাকে বাঁদিকে গুণ করে, তাহলে এটা দাঁড়াচ্ছে যে mv ইন্টু 2πr। 2πrটা কি? যদি রেডিয়াস r হয় তাহলে একটা সার্কুলার অরবিট তার সারকামফারেন্স, অর্থাৎ mv যেটা অ্যাকচুয়ালি মোমেন্টাম, আর 2πrটাকে আমি জাস্ট লিখতে পারি সাইক্লিক ইন্টিগ্রাল অফ dq, অর্থাৎ এই টোটাল সারকামফারেন্সটা যেটা অ্যাকচুয়ালি 2πr, অর্থাৎ p ইন্টু সাইক্লিক ইন্টিগ্রাল dq ইকুয়াল টু nh হয়ে গেল। এবং বোর থিওরিতে nটা 1 থেকে স্টার্ট, 1 2 3 ডট 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 ডট। আর এবারে কথাটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে পিটা বাইরে চলে এসছে, কারণ আমি জানি যে এই পার্টিকুলার কেসে পিটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ আর হয়ে গেছে বলে। এবারে যদি পিটা কোনো রকম ভাবে কিউ এর উপর ডিপেন্ড করতো, তো অর্থাৎ মোমেন্টামটা যদি পজিশনের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই ইকুয়েশনের ফর্মটা কেমন হবে? তাহলে আমি তখন যেটা করতে পারি যে ইন্টিগ্রেশনের বাইরে পিটাকে বের করতে পারবো না, পিটা ইন্টিগ্রেশনের মধ্যেই রেখে দিতে হবে। অর্থাৎ আমি যেটা পাবো যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি ডিকিউ ইকুয়াল টু এন ইন্টু এইচ। তাহলে এই যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি ইন্টু ডিকিউ, এটা হচ্ছে এন ইন্টু এইচ, সেটাই হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। এবং উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে এনটা 0 থেকে স্টার্ট করা হয়েছিল, যদিও বোর থিওরিতে এনটা 1 থেকে শুরু, কারণ n ইকুয়াল টু 0টার কোনো মানে হয় না। n ইকুয়াল টু 0টা যদি হয়ে যেত, তাহলে এটা দাঁড়াতো যে অ্যাজিভ যেন ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে চলে যেতে পারছে, সেটা সম্ভব না। সেই জন্য অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল পি ডি ইকুয়াল টু এন ইন্টু এইচ। অর্থাৎ আমি জেনারেলি বলতে পারি যে কোনো একটা ক্লোজ পিরিয়ডিক অরবিটের জন্য সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডিকিউআই ইকুয়াল টু এনআই ইন্টু এইচ উইথ এনআই ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট, যেখানে কিউআই জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট আর পিআই হচ্ছে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম। তাহলে এই যে এক্সপ্রেশনটা, দিস ইজ নোন অ্যাজ দ্য উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। 1915 সালে প্রথমে উইলসন এবং পরে 1916 সালে বিজ্ঞানী সমারফিল্ড, তারা ইন্ডিপেন্ডেন্টলি এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে দিয়েছিলেন। এটা একটা জেনারেলাইজ প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল ফর এনি ক্লোজ পিরিয়ডিক অরবিট। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে কিউআই এবং পিআই দে মাস্ট বি ক্যানোনিক্যাল। আর ক্যানোনিক্যাল কোয়ান্টিটি কি, সেটা আমরা আগে বেশ কিছুটা আলোচনা করেছি, পরে ভবিষ্যতে অনেক ডিটেল আলোচনা করব। তাহলে আমি যদি জাস্ট কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পজিশনের 3টে কম্পোনেন্ট, লেটস সে কিউ এক্স, কিউআই এবং কিউজেড বলি, তাহলে তার করসপন্ডিং ক্যানোনিক্যাল মোমেন্টামগুলো পি এক্স, পিআই, পিজেড। উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে আমি জাস্ট লিখতে পারবো সাইক্লিক ইন্টিগ্রাল পি এক্স dqx equal to nx into h with nx equal to 0 1 2 3 dot 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 dot. Similarly, cyclic integral of py dy dqy equal to ny into h, cyclic integral of pz dqz equal to nz into h and so on. ঠিক একই রকম ভাবে যদি আমি কোনো একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো প্রবলেম করার চেষ্টা করি, যেমন ফর এক্সাম্পল হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করার আমি চেষ্টা করবো, তখন যেটা দেখবো সাইক্লিক ইন্টিগ্রাল অফ pr dr equal to nr into h with nr equal to 0 1 2 3 4 dot 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 dot. Cyclic integral of p theta d theta equal to n theta into h with n theta equal to 0 1 2 3 4 dot 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 dot. আবার যদি এটা আমার ফাইটা যদি লেটস সে অ্যাঙ্গুলার পজিশন হয়, অর্থাৎ ক্যানোনিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল এল ডি পাই ইকুয়াল টু লিখতে পারবো n পাই ইন্টু এইচ উইথ n পাই ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। তাহলে এই যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, সেটাই পরবর্তীকালে সমারফিল্ড ইউজ করবেন হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য এনার্জির এক্সপ্রেশন বের করতে। সেটা আমরা যাব, যেটা হয়তো ম্যাথামেটিক্যালি একটু লেন্দি। তাহলে আমরা ওই হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ইউজ করার আগে আমরা কতগুলো সিম্পল প্রবলেমে এই রুলটাকে কাজে লাগিয়ে তার এফিসিয়েন্সি বা এফিকেসিটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছি। তার আগে এই সাইক্লিক ইন্টিগ্রাল পিকিউ পিআই ডিকিউআই এর মানেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো জিওমেট্রিক মানেটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি
সাইক্লিক্যাল পিআই ডিকিউআই সেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এরিয়া কভার্ড পার সাইকেল ইন ফেজ স্পেস। ফেজ স্পেসটা কি না, ফেজ স্পেস হলো এ স্পেস where perpendicular or independent axes are represented by position coordinates and its canonical momentum coordinates। অর্থাৎ আমরা ইউজুয়ালি আমাদের ইউক্লিডিয়ান স্পেসে যদি টু ডাইমেনশন আমি কনসিডার করি, তাহলে একটা ডিরেকশন বরাবর এক্স এক্সপ্রেস করে, অন্য ডিরেকশন বরাবর ওয়াই এক্সপ্রেস করি। এক্স ওয়াই দুজনেই ছিল পজিশন কোঅর্ডিনেট। কিন্তু এই পার্টিকুলার কেসে আমি একটা অ্যাক্সিস বরাবর পজিশন এক্স রিপ্রেজেন্ট করব, আর অন্য অ্যাক্সিস জাস্ট বোঝাবে সেটা হচ্ছে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম পিএক্সটাকে। যদি আমি একটা ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল প্রবলেম কনসিডার করি, তাহলে তার একটাই পজিশন কোঅর্ডিনেট এক্স, একটাই মোমেন্টাম কোঅর্ডিনেট পিএক্স, অর্থাৎ যে স্পেসটা যেটাকে আমি বলছি ফেজ স্পেস, এই ফেজ স্পেসটা হচ্ছে টু ডাইমেনশনাল। আচ্ছা, এবারে যদি একটা ফেজ স্পেস একটা ক্লোজ পিরিয়ডিক অরবিটের ক্ষেত্রে আমি এরকম করে ভাবি, তাহলে এই টোটাল এরিয়া এনক্লোজড সেইটা হবে ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স। এবং পরিষ্কার এটা এই যে একটা স্মল এরিয়া এলিমেন্ট তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল, অর্থাৎ এই ভেতরের স্পেসটাকে যদি কতগুলো ছোট ছোট পার্ট ভাবি, একটা ছোট পার্ট যদি আমার এইচ হয়, তাহলে এটা দাঁড়াবে যে আমার এই টোটাল ফেজ স্পেসটা অর্থাৎ টোটাল এরিয়াটা ওই স্মল এরিয়া এইচ এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল। এবারে ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনে ফেজ স্পেসটা জাস্ট ভিজুয়ালাইজ করা সহজ, কারণ ছবিটা জাস্ট টু ডাইমেনশনাল। কিন্তু যখনই আমার ওয়ান পার্টিকেল ইন থ্রি ডাইমেনশনে চলে যাবে, তখন তিনটে পজিশন কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এবং তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট পিএক্স পিওয়াই পিজেড, তখন ছবিটা হবে সিক্স ডাইমেনশনাল, যেটা আমাদের জাস্ট নর্মালি ছবি দিয়ে ওটা রিপ্রেজেন্ট করা সম্ভব না, যেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। ওই জন্য এটা একটা হাইপোথেটিক্যাল স্পেস, সেটাকে বলা হবে মিউ স্পেস। আর মোস্ট জেনারেলাইজ সিচুয়েশনে যদি একটা এন পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন আমি কনসিডার করি, তাহলে যেটা দাঁড়াবে তার জন্য আমার থ্রি এনটা পজিশন কোঅর্ডিনেট লাগবে এবং থ্রি এনটা মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে, অর্থাৎ সিক্স এন ডাইমেনশনাল আমি ফেজ স্পেস পাবো, যেটাকে বলে গামা স্পেস। এবং এই যে মিউ স্পেস, গামা স্পেস বা ফেজ স্পেস, যার একটা ডিপ ইম্পর্টেন্স আছে ইন দ্য কনটেক্সট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেখানে আমরা এগুলো নিয়ে খুব ডিটেল আলোচনা করব। এ সম্বন্ধে আরও একটা দুটো কথা জাস্ট বলে নিই, যে ফেজ স্পেসে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে বলে ফেজ পয়েন্ট, আর উইথ টাইম এই ফেজ পয়েন্টটা জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইভলভ করে যে ট্র্যাজেক্টরিটি দেবে তাকে বলে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে যে পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যায়, সেখানে এই ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা ওয়েল ডিফাইন্ড শার্প ট্র্যাজেক্টরি পাওয়া যায়। কিন্তু কোয়ান্টাম পার্টিকেল যদি হয়, তাহলে তার পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন বোঝা যায় না বলে তার ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা হচ্ছে ব্লাড হবে। সেটাকে নিয়ে জাস্ট আমরা এর পরে খুব ডিটেলে আলোচনা করবো ইন দ্য কনটেক্সট অফ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, যেটা বলছিলাম যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে হাইড্রোজেন অ্যাটমে ব্যবহার করার আগে আমরা জাস্ট কতগুলো সিম্পল প্রবলেমে এই রুলটাকে ব্যবহার করে তার এফিসিয়েন্সিটাকে জাস্ট একটু বুঝে নিতে চাইছি। প্রথমে আমরা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম নিয়ে আলোচনা করছি। আচ্ছা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, যেখানে একটা ফ্রি পার্টিকেল অফ মাস এম, যেটা একটা ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে কনফাইন্ড আছে। পার্টিকেলটা হচ্ছে বক্সের মধ্যে ফ্রি, অর্থাৎ যখন এক্স ইকুয়াল টু 0 থেকে এল এর মাঝে পোটেনশিয়াল এনার্জিটা 0, কিন্তু বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। আর যেহেতু বক্সের ভেতরে কোনো পোটেনশিয়ালটা 0, অর্থাৎ কোনো ফোর্স নেই, ফোর্স মানে লিনিয়ার মোমেন্টামটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর এই পার্টিকুলার কেসে যেহেতু পার্টিকেলটা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং ভেতরে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট মোমেন্টাম নিয়ে মুভ করছে, তাহলে এই যে দুটো দেওয়াল, সে বারবার দেওয়ালে ধাক্কা খেয়ে এদিক ওদিক করবে, অর্থাৎ অসিলেট করবে। আচ্ছা, ফুল অসিলেশন মানে এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এলে যাওয়া, আবার এখান থেকে আবার এখানে ফিরে আসা, অর্থাৎ ফুল সাইকেলে সে অ্যাকচুয়ালি 2l লেন্থ কভার করে। তাহলে আমরা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে যেটা পাচ্ছি, ইন্টিগ্রাল পিডিএক্স ইকুয়াল টু n ইন্টু এইচ উইথ n ইকুয়াল টু 0 1 2 3 4 ডট 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 ডট। এই পার্টিকুলার কাছে মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে মোমেন্টামটাকে নিয়ে চলে এলাম, পরে দিল পি ইন্টিগ্রাল ডিএক্স ইকুয়াল টু n ইন্টু এইচ। ইন্টিগ্রাল ডিএক্স মানে বেসিক্যালি টোটাল সাইকেলের জন্য লেন্থ, যেটা আমি অলরেডি আলোচনা করছি 12, সেখান থেকে আমি মোমেন্টামটা পেয়ে গেলাম NH/12 উইথ n ইকুয়াল টু 0 1 2 3 4, অর্থাৎ কোয়ান্টাইজ মোমেন্টাম পাওয়া গেল। আচ্ছা, পার্টিকেলটা বাইরে থাকতেই পারে না, কারণ বাইরে থাকতে গেলে তার টোটাল এনার্জিটা ইনফাইনাইট হতে হয়, যেটা অ্যাবসার্ড। তার পার্টিকেল যেটা থাকবে সেটা বক্সের মধ্যেই থাকবে, এটা একটা বাউন্ড পার্টিকেল।
তো তার ক্ষেত্রে টোটাল এনার্জিটা যেটা কাইনেটিক এনার্জি তার পোটেনশিয়াল এনার্জি, কিন্তু বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি জিরো মানে পুরোটাই কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম। এবারে যদি পি এর এই এনএইচ বাই টোয়াইস এল এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দেওয়া যায়, তাহলে এনার্জি এক্সপ্রেশনটা বেরোলো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 এল স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট। এই যে এনার্জি এক্সপ্রেশনটা আমরা পরবর্তীকালে 1925 সালে যখন সমারফিল্ড, যখন সোডিঞ্জার ইকুয়েশন এলো 1925-26 সাল নাগাদ, তারপরে সেই কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হয়ে যাওয়ার পরে যখন আমি এক্স্যাক্টলি এই এনার্জি এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করবো, তখন তাই এনার্জি এক্সপ্রেশন এক্স্যাক্টলি এটাই বেরোবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার 8 এম এল স্কোয়ারই বেরোবে। কিন্তু তখন যেটা দাঁড়াবে যে এন এর ভ্যালুটা জাস্ট 0 থেকে স্টার্ট না 1 থেকে স্টার্ট হবে। আসলে এনটা 0 থেকে স্টার্ট হলে একটা প্রবলেম যে মিনিমাম এনার্জিটা 0 হয়ে যায়, যেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। দেবে এই ধরনের পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জিটা 0 হলে আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করা যায়। কিন্তু যেহেতু 1915-16 সাল নাগাদ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানুষ জানতো না, তখন জাস্ট এই এনার্জিটা যে 0 হতে পারবে না বা 0 পয়েন্ট এনার্জিকে 0 হতে পারবে না, এরকম কিছু কন্ডিশনস ছিল না, সেই কারণে এই এনার্জি এক্সপ্রেশনটা যেটা বেরিয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখন যে এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্স তার সঙ্গে ভীষণ কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি একই, এক্সেপ্ট দ্য কোয়ান্টাম নাম্বার স্টার্ট ফ্রম n ইকুয়াল টু 1 এক্সেপ্ট n ইকুয়াল টু 0। এবার আমরা জাস্ট ওয়ান ডাইমেনশন সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে বুঝে নিতে চাইছি, যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পিরিয়ডিক প্রবলেম, যেক্ষেত্রে এনার্জিটা px স্কয়ার বাই টোয়াইস এম কাইনেটিক এনার্জি প্লাস একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে, যেটা হুকস ল থেকে আসে, যেটা হাফ কে এক্স স্কয়ার, কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা এইখান থেকে জাস্ট মোমেন্টামটাকে বের করে নিতে পারছি রুট ওভার অফ টোয়াইস এম ইন্টু ই মাইনাস হাফ কে এক্স স্কয়ার। আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জি 0, পুরোটাই কাইনেটিক এনার্জি। এবার সে দুলতে দুলতে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাওয়ার পরে সে টার্ন করে, যখন সে ম্যাক্সিমাম ডিস্টেন্স, যেটা বলে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, সেখানে সে মোমেন্টারিলি জাস্ট তার ভেলোসিটিটা শূন্য হয়ে যায়, অর্থাৎ অ্যাট দ্য টার্নিং পয়েন্টস তার টোটাল পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি হিসেবে থাকবে, অর্থাৎ টোটাল এনার্জিটাই অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি। তাহলে যদি পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার হয়, তাহলে টোটাল এনার্জি আমি জাস্ট লিখতে পারি হাফ কে এ স্কোয়ার, কারণ টার্নিং পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। এখানে এনার্জির এক্সপ্রেশনে হাফ কে এ স্কোয়ার পার্টটা আমি বসিয়ে দিলে যেটা দাঁড়ালো, তাহলে মোমেন্টামটা রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলে আমি ইন্টিগ্রাল পি এক্স ডি ইকুয়াল এন ইন্টু এইচ বসাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করুন যে মোমেন্টামটা রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ মোমেন্টামটাকে যখন এক্স এর ফাংশন। এর আগের কেসে আমি মোমেন্টামটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পেরেছিলাম, কারণ মোমেন্টামটা এক্স এর উপর ডিপেন্ড করেনি, কিন্তু এই পার্টিকুলার কেসে মোমেন্টামটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করছে, সেই জন্য আমাকে ইন্টিগ্রেশনের মধ্যে এটাকে রাখতে হবে। আচ্ছা, এবারে এই ম্যাক্সিমাম টার্নিং পয়েন্ট যদি এ হয়, তাহলে ফুল অসিলেশন মানে হচ্ছে যে এখান থেকে শুরু করলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুরু করে যাবে এ, ফিরবে এ, আবার মাইনাসে, আবার 0, অর্থাৎ 4 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে এ রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু এনএইচ। এবারে ইন্টিগ্রেশনটাকে কষতে হবে, ইন্টিগ্রেশনটা কষার জন্য আমি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বসাবো, বসানোর পরে খুব ইজিলি ইন্টিগ্রেশনটাকে কষতে পারা যায়, সেখান থেকে যেটা বেরোবে এ ইকুয়াল টু এনএইচ বাই পাই ইন্টু রুট ওভার অফ এম কে। এবার যেহেতু এনার্জিটা হাফ কে এ স্কোয়ার, সেই এনার্জির এক্সপ্রেশন এটাকে বসালে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এন এইচ কস ওমেগা, আর এইচ কস হচ্ছে এইচ ওভার 2 পাই, ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ বসিয়ে দিলে ইকুয়াল টু এন এইচ নিউ, যেখানে নিউটা 1 ওভার 2 পাই রুট ওভার কে বাই এম। মানে পরিষ্কার যেটা দেখতে পাওয়া গেল, এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়ে গেল, ইকুয়াল টু এন এইচ নিউ উইথ এন ইকুয়াল টু 0 1 2 3 4 ডট 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 ডট। তাহলে লাইক পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এখানেও এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে অ্যাপিয়ার করেছে, এখানেও এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে অ্যাপিয়ার করেছে। আচ্ছা, এই প্রবলেমটা কি আমরা আরেকটা অ্যাপ্রোচে করতে পারি যেটা খুব এলিগ্যান্ট, সেটা হচ্ছে এই যে এনার্জি এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম, যেটা পি এক্স স্কোয়ার বা টোয়াইস এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এটাকে আমরা জাস্ট এইরকমভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বাই রুট ওভার টোয়াইস ই বাই কে তার স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই রুট ওভার টোয়াইস এম ই তার স্কোয়ার ইকুয়াল টু 1। পরিষ্কার এটা একটা ইলিপসের ইকুয়েশন, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ হলো সেমি মেজর অ্যাক্সিস যেটা রুট ওভার অফ 2 বাই কে, আর বি হলো সেমি মাইনর অ্যাক্সিস যেটা রুট ওভার অফ টোয়াইস এম ই, যেটা এই ছবিতে পরিষ্কার।
তাহলে এবারে ইলিপস, তাহলে আমরা যখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ইউজ করবো তখন আমার যেটা লাগবে সেটা ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স। এবং আমরা দেখেছিলাম যে ফেজ স্পেসে ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স এটা অ্যাকচুয়ালি এরিয়া এনক্লোজ রিপ্রেজেন্ট করে। তার মানে আমি এই যে ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য এই ইকুয়েশনটা পেয়েছি, তখন একটা অ্যাক্সিসকে এক্স দিয়ে অন্য অ্যাক্সিসকে পিএক্স দিয়ে এক্সপ্রেস করলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফেজ স্পেস। তাহলে ক্লোজ পিরিয়ডিক অরবিটের জন্য এরিয়া এনক্লোজড এই পার্টটি জাস্ট সিম্পলি পাই ইন্টু এ ইন্টু বি। এর জায়গায় আমি রুট ওভার টোয়াইস ই বাই কে বসিয়ে দেবো, বি এর জায়গায় রুট ওভার টোয়াইস এম ই বসিয়ে দেবো। তাহলে সেইখান থেকে আমি যা সরাসরি এনার্জিটাকে পেয়ে গেলাম, যেটা হয়ে গেল হচ্ছে এন এইচ কস ওমেগা বা এন এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে 1/2 পাই রুট ওভার কে বাই এম। মানে পরিষ্কার আগে যে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেই এনার্জি এক্সপ্রেশনটা আবার যে সেখানে পাওয়া গেল। তাহলে এই যে এনার্জি এক্সপ্রেশন, সেই এনার্জি এক্সপ্রেশনটা এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক এনার্জি এক্সপ্রেশনের খুব কাছাকাছি, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট যে এক্ষেত্রে কোয়ান্টাম নাম্বারটা জাস্ট এন। এক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাবো এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক এন এর সঙ্গে একটা হাফ যোগ থাকে, এন প্লাস হাফ এইচ কস ওমেগা। আবার এই হাফটা এসেন্সিয়াল হবে পরবর্তীকালে আমরা দেখবো। হাফটা যদি না থাকতো এবং এনটাকে আমি জিরো অ্যালাউ করতাম তাহলে 0 পয়েন্ট এনার্জি অর্থাৎ মিনিমাম পসিবল এনার্জিটা জিরো হয়ে যেত। কোয়ান্টাম মেকানিক্স থেকে এটাকে হওয়া সম্ভব না, সেই জন্য জাস্ট এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স যখন আসবে, আনসাইন্টিফিক প্রিন্সিপাল যখন আসবে, তখন ওটা এনটাকে জাস্ট এন প্লাস হাফ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু স্পেক্ট্রাটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে হচ্ছে। সিমিলারলি আমরা যখন রিজিড রোটার প্রবলেম কনসিডার করি, রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে এখানে আমাদের অ্যাকচুয়ালি পজিশনটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন, তার ক্যানোনিক্যাল মোমেন্টামটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে ফ্রম উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুল ইন্টিগ্রাল এল ডি ফাই ইকুয়াল টু জে ইন্টু এইচ, যেখানে জে দিস শুড বি জে ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। আর এই পার্টিকুলার কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি জাস্ট ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে চলে এলাম। তাহলে এল ইন্টিগ্রাল ডি ফাই ইকুয়াল টু জে ইন্টু এইচ, আর ইন্টিগ্রাল ডি ফাই মানে অর্থাৎ এই টোটাল পিরিয়ডটার জন্য টোটাল কতখানি অ্যাঙ্গেল কভার করা হচ্ছে, দিস ইজ নাথিং বাই 2 পাই। তাহলে এল ইন্টু 2 পাই ইকুয়াল টু জে ইন্টু এইচ, সেখান থেকে এল ইকুয়াল টু জে ইন্টু এইচ ওভার 2 পাই। আর এনার্জি এখানে যেহেতু রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রিজিড রোটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি রোটেটারটা এতটাই স্ট্রং যে, অর্থাৎ বন্ডটা এতটাই স্ট্রং যে ডিউরিং রোটেশন কোনো সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে না, সেখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো। রোটেশনের কাইনেটিক এনার্জি সেটা এল স্কোয়ার ওভার টোয়াইস আই। এবারে এলটা আমি পেয়ে গেছি জে ইন্টু এইচ ওভার 2 পাই উইথ জে ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। সেটাকে বসিয়ে দিলে জাস্ট এনার্জি এক্সপ্রেশন পাওয়া গেল জে স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, অর্থাৎ জে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। পরিষ্কার এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে অ্যাপিয়ার করছে। এখানেও ঠিক একই রকমের সিচুয়েশন, যে জাস্ট এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করলে আমরা দেখবো যে এনার্জি এক্সপ্রেশনে জাস্ট জে স্কোয়ারের বদলে জে ইন্টু জে প্লাস 1 হয়ে যাচ্ছে। এবং পরিষ্কার যেটা ব্যাপার সেটা হচ্ছে যদি জে খুব বড় হয়ে যায় তাহলে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্রেশন এবং এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে পাওয়া এক্সপ্রেশন দুটো কিন্তু অ্যাকচুয়ালি মার্চ করে যায়। সিমিলার সিচুয়েশন আগের ক্ষেত্রে যে এন প্লাস হাফ, এন যদি খুব বড় হয়ে যায় তাহলে হাফটাকে আমি নেগলেক্ট করতে পারি, তাহলে সেটা এন এইচ নিউ জাস্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে তিনটে প্রবলেম আমরা করলাম, পার্টিকুলার বক্স প্রবলেম, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম এবং রিজিড রোটার প্রবলেম, এই তিনটে প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা ভীষণভাবে এফিসিয়েন্ট হচ্ছে। অর্থাৎ উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে আমি তিনটে ক্ষেত্রেই কিন্তু এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ এটা জাস্ট বের করে ফেলতে পারলাম। যে 1900 থেকে 1913 সাল এই সময়ের মধ্যে আমরা কতগুলো ঘটনা জাস্ট এক্সপ্লেন করেছিলাম। ব্ল্যাক বডি রেডিয়েশন, পটিইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট হিট ক্যাপাসিটি অফ সলিড বা অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, বোর থিওরি। প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে মেন প্রবলেমটা আসছে হচ্ছে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ কি কোয়ান্টাইজ নয় সেখান থেকে। এনার্জি কন্টিনিউয়াস হলে এই প্রবলেমগুলোকে এক্সপ্লেন করা যাচ্ছে না, এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ হলে এগুলোকে এক্সপ্লেন করা যাচ্ছে। তাহলে 1915-16 এই সময়ে, 15 সাল 16 সাল এই সময়ে উইলসন এবং সমারফিল্ড যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা দিলেন, যা দিয়ে অন্তত একটা ক্লাস অফ প্রবলেমস যেখানে ক্লোজ পিরিয়ডিক অরবিট পাওয়া যায় তাদের ক্ষেত্রে যে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয় সেটাকে বের করে ফেলা সম্ভব হলো। এটাকে বলা হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরি। মডার্ন কোয়ান্টাম থিওরি শুরু হবে 1925-26 সাল নাগাদ, যখন শোডিঞ্জার, হাইসেনবার্গ, ডিরাক তারা অপারেটর অ্যালজেব্রা বা কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেছেন। তখন
তার বেশ কিছুটা আগে এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল দিয়েও কিন্তু জাস্ট আমি মোরাললেস কারেক্ট এনার্জি এক্সপ্রেশন পেয়ে যেতে পারি, যেটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হচ্ছে। এবং এই যে ওল্ড কোয়ান্টাম থিওরি, সেটা অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। কনক্লুড করার আগে তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম যে অ্যাটমিক অরবিটস আর ইন জেনারেল ইলিপ্টিক্যাল। আচ্ছা, অ্যাটমিক অরবিট ইলিপ্টিক্যাল সেটা সমারফিল্ড বলবেন। তাহলে আমরা জাস্ট সেন্ট্রাল ফোর্স প্রবলেমটাকে আলোচনা করে এইটুকু বুঝে নিতে পারলাম যে যদি এনার্জি নেগেটিভ হয়, যেটা অ্যাকচুয়ালি কেবলাস অরবিটের ক্ষেত্রে হয়, যেটা অ্যাটমিক অরবিটের ক্ষেত্রে হয়, তার ক্ষেত্রে অরবিটগুলো ইঞ্জিনিয়ারিং ইলিপ্টিক্যাল হওয়ার কথা, আর সার্কেল হলে ইলিপসা একটা স্পেশাল কেস। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যেটা দেখলাম যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল একটা ক্লোজ পিরিয়ডিক অরবিটের ক্ষেত্রে খুব ভীষণ ভালো কাজ করে। সেটা পার্টিকুলার বক্স প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, লিনিয়ার হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করে তার এফিকেসিটা আমরা যা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। তাহলে একদিকে ইলিপ্টিক্যাল অরবিট বুঝে গেলাম, একদিকে হচ্ছে এনার্জি কোয়ান্টাইজড, এটা কোনো একটা ক্লোজ বা পিরিয়ডিক অরবিটে বোঝার জন্য আমি একটা মেশিনারি জাস্ট বের করে ফেলেছি, এটা হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। তাহলে সমারফিল্ড যেটা করবেন যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগাবেন, যেখানে তিনি ধরে নেবেন যে অ্যাটমিক অরবিটগুলো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, সেইখান থেকে তিনি বিভিন্ন এক্সেন্ট্রিসিটি ইলেকট্রিক্যাল অরবিট পেলেন। তাহলে জাস্ট বোর থিওরির একটা প্রবলেম জাস্ট রিজলভ হয়ে গেল, যে সার্কুলার অরবিট নয়, এটা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অরবিট হতে পারে, ইন জেনারেল ইলেকট্রিক্যাল অরবিট হতে পারে উইথ ডিফারেন্ট এক্সেন্ট্রিসিটি। কিন্তু আর একটা যে ইম্পর্টেন্ট প্রবলেম ছিল সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে গেলে অবশ্যই এনার্জিটা সেটাকে শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর উপর ডিপেন্ড করা চলবে না, অর্থাৎ এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস সেটা যদি কোনো একটা অন্য কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিটারমাইন্ড হয়, সে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এনার্জিটা নিশ্চয়ই প্রিন্সিপালের সঙ্গে সঙ্গে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করা উচিত। আমরা যখন নেক্সট লেকচারে সমারফিল্ড থিওরি করব, তখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে অ্যাটলিস্ট নন রিলেটিভিস্টিক কেসে ইভেন সমারফিল্ড থিওরিও যে এনার্জি এক্সপ্রেশনটা দেয় সেটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশন পাওয়া গিয়েছিল, এক্ষেত্রে এক্স্যাক্টলি একই এনার্জি এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। তাহলে উপায় কি? তাহলে আমি ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করবো কি করে? তার জন্য আলটিমেটলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। আর নেক্সট লেকচারে আমরা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে ইউজ করব ফর দ্য হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক সিস্টেম। প্রথমে নন রিলেটিভিস্টিক কেসে, সেই নন রিলেটিভিস্টিক কেসে থেকে যে এনার্জি এক্সপ্রেশন পাওয়া যাবে, সেই এনার্জি এক্সপ্রেশনটা বোর থিওরি থেকে প্রেডিক্টেড যে বলে তার সঙ্গে এক্স্যাক্টলি সমান হচ্ছে, সেইখানে সেটা ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারছে না। সেইখান থেকে আমরা রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যাব। রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে দেখব যে এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর সাথে সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপর ডিপেন্ড করছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পেয়ে যাব সেটা হচ্ছে যে অরবিটগুলো আমরা ক্লোজড এবং পিরিয়ডিক অরবিট ভাবছিলাম, এটা এখন আর ক্লোজ এবং পিরিয়ডিক অরবিট নয়, সেটা একটা পেডাল সাইড শেপ দেবে, যেটাকে আমরা জাস্ট বলবো রসেটি। তাহলে এইসবের জন্য নেক্সট ক্লাসের জন্য আমাদের ওয়েট করতে হবে।